আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা সত্য ঘটনার গভীরে ঢুকতে যাচ্ছি যা শুনলে হয়তো গায়ে কাঁটা দিয়ে উঠবে। সম্পূর্ণ বাস্তব তথ্য আর নথিপত্রের উপর ভিত্তি করে আজ আমরা তুলে আনব দক্ষিণ ভারতের অপরাধের ইতিহাসে এক হিমশীতল অধ্যায়। কিভাবে এক নিতান্তই সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শিকারী, আর কিভাবে সে একটার পর একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, সেটাই আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করব। তো চলুন মূল তথ্যের উপর ভিত্তি করে এই গা ছমছমে যাত্রায় পা বাড়ানো যাক। আচ্ছা, দক্ষিণ ভারতের কথা ভাবলে আমাদের মনে কি ছবি ভেসে ওঠে? শান্ত, সুন্দর, মন্থর গতির কিছু ছিমছাম গ্রাম, তাই তো? কিন্তু ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এই চেনা ছবিটা হঠাৎ করেই পাল্টে যায়। রাতের অন্ধকার নামলেই হাইওয়ে আর নির্জন খামারবাড়িগুলোতে ভর করত এক অজানা আতঙ্ক। কে বা কারা এ কাজ করছে তার কোনো সুস্পষ্ট চিহ্ন বা সূত্র ছিল না। শান্ত জনপদগুলো হঠাৎ করেই যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। আর এই আকস্মিক পরিবর্তন গোটা অঞ্চলের মানুষকে এক গভীর ভীতির মধ্যে ফেলে দিয়েছিল। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব ঠিক কিভাবে একজন সাধারণ মানুষ গোটা একটি অঞ্চলের কাছে সাক্ষাৎ বিভীষিকায় পরিণত হল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার যে দীর্ঘস্থায়ী ইঁদুর বেড়াল খেলা চলেছিল, তা যে কোনো কল্প কাহিনীকেও হার মানায়। সে বারবার ধরা পড়েছে আর বারবার জেলের দুর্ভেদ্য প্রাচীর টপকে অদৃশ্য হয়ে গেছে। পুলিশের চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়ার এই অবিশ্বাস্য ক্ষমতা তাকে শুধু একজন সাধারণ অপরাধী নয়, বরং এক অদম্য দুঃস্বপ্নে পরিণত করেছিল। পর্ব ১, মুখোশের আড়ালের দানব। এবার পরিচয় হওয়া যাক সেই মানুষটির সাথে। নাম এম জয়শঙ্কর। তামিলনাড়ুর একজন সাধারণ কৃষক, ট্রাক ড্রাইভার এবং ৩ কন্যার বাবা। একাধিক ভাষায় পারদর্শী এই মানুষটিকে দিনের বেলায় দেখলে আর ১০ জনের চেয়ে আলাদা করার কোনো উপায় ছিল না। কিন্তু দিনের আলোতে তার যে রূপ, রাতের অন্ধকারে তা হয়ে উঠত ঠিক ততটাই ভয়ঙ্কর। ২০১১ সালের দিকে সে তার এই স্বাভাবিক জীবন ছেড়ে পুরোপুরি অন্ধকারের পথে পা বাড়ায়। একজন সাধারণ সংসারী মানুষের মুখোশ ব্যবহার করে নারীদের শিকার করার এই নির্মম বাস্তবতা যে কোনো মানুষের মনকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পর্ব ২, হাইওয়েতে অন্ধকারের রাজত্ব। হাইওয়ে এবং নির্জন খামার বাড়িগুলোতে তার তাণ্ডব খুব দ্রুত ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। তার অপরাধের ধরন বা মডাস অপারেন্ডি একটু খেয়াল করলে শিউরে উঠতে হয়। সে সবসময় নিজের সাথে একটা কালো হাতব্যাগ রাখত, যার ভেতরে লুকানো থাকত কুড়াল বা মাছেটি। রাতের অন্ধকারে একা থাকা নারীদের ওপর সে অত্যন্ত ঠান্ডা মাথায় চড়া হতো। পরবর্তী সময়ে তার মানসিক বিশ্লেষণে একটা হাড়হিম করা তথ্য উঠে আসে। জানা যায়, শিকারের যন্ত্রণা ও কষ্ট দেখে সে এক ধরনের বিকৃত এবং স্যাডিস্টিক আনন্দ পেত। ১৩। শুনতে অবাক লাগলেও সত্যি এটা শুধু একটা সংখ্যা নয়। প্রথমবার ধরা পড়ার আগে, মানে ২০০৯ সালের মধ্যেই তিরুপ্পুর, সেলেম এবং ধর্মপুরী এলাকায় এই ১৩টি পৃথক ধর্ষণ ও হত্যার মামলা তার নামে রুজু হয়। একবার ভাবুন, পুলিশের জালে প্রথমবার আটক হওয়ার আগে সে কতটা বিশাল পরিসরে তার এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই একটি সংখ্যাই তার ভয়াবহতার মাত্রাটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। ২০০৯ সালের ২৩ আগস্ট, এই দিনটার একটা ঘটনা পুরো সমাজের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেদিন ডিউটিরত ৩৯ বছর বয়সী নারী পুলিশ কনস্টেবল এম জয়মানিকে সে অপহরণ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা সমাজে এক গভীর আতঙ্ক আর প্রশ্নের জন্ম দেয়। একজন দায়িত্বরত নারী পুলিশ অফিসারই যদি এমন নৃশংসতার হাত থেকে রক্ষা না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই মর্মান্তিক ঘটনা সবার মনে এক চরম নিরাপত্তাহীনতার বোধ তৈরি করেছিল। পর্ব ৩, পুলিশের চোখে ধুলো। শুধু যে অপরাধ করত তা নয়, পুলিশের চোখে ধুলো দেওয়ার ক্ষেত্রেও সে ছিল সমান পারদর্শী। এই টাইমলাইনটা দেখলে বুঝতে পারবেন তাদের মধ্যে কি অবিশ্বাস্য একটা ইঁদুর বেড়াল খেলা চলছিল। ২০০৯ সালের অক্টোবরে এক জীবিত শিকারের অসীম সাহসিকতায় সে প্রথমবার গ্রেফতার হয়, কিন্তু ২০১১ সালের মার্চ মাসে ২ জন সশস্ত্র পুলিশকে ফাঁকি দিয়ে সে ঠিকই পালিয়ে যায়। আর এর পরিণতি ছিল ভীষণ মর্মান্তিক। এই পালায়নের দায় আর গ্লানি সহ্য করতে না পেরে মাত্র ২৫ বছর বয়সী কনস্টেবল এম চিন্নাস্বামী আত্মহত্যা করেন। একজন অপরাধীর চতুরতা কিভাবে একজন নিরপরাধ তরুণের জীবনের আলো নিভিয়ে দিল, এটা তারই এক বিষাদময় উদাহরণ।
আর এই বিষয়টা চমৎকারভাবে প্রমাণ করে যে সে কতটা ধূর্ত ছিল। পুলিশ যখন আধুনিক প্রযুক্তির সাহায্যে তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে দেখছে সে হয়তো দিল্লি বা মুম্বাইতে লুকিয়ে আছে, বাস্তবে সে তখন কর্ণাটকের নির্জন রাস্তায় নতুন কোনো শিকার খুঁজছে। সে আসলে তার মোবাইল ফোনটা দূরপাল্লার কোনো ট্রাকে ছুঁড়ে ফেলে দিত, যাতে পুলিশ সম্পূর্ণ ভুল পথে তদন্ত চালায়। তদন্তকারীদের বিভ্রান্ত করার এই অভিনব কৌশল প্রমাণ করে যে সে শুধু নিষ্ঠুরই ছিল না, বরং অসম্ভব ধুরন্ধরও ছিল। তবে কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। 2011 সালের মে মাসে তার এই চতুরতার অবসান ঘটে। কর্ণাটকের এলাগি গ্রামে সে চন্দ্রকলা হোতাগি নামের এক নারীকে টার্গেট করেছিল, কিন্তু চন্দ্রকলা চরম বুদ্ধিমত্তার সাথে খুব দ্রুত তার স্বামী ও বন্ধুকে খবর দিয়ে দেন। এরপর গ্রামের সাধারণ মানুষ বিপুল সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়ঙ্কর অপরাধীকে আটকে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। সাধারণ মানুষের এই সম্মিলিত প্রতিরোধই অবশেষে তাকে আবার কারাগারে পাঠাতে সক্ষম হয়। পর্ব 4, কারাগার থেকে পলায়ন। বেঙ্গালুরু সেন্ট্রাল প্রিজন দেশের অন্যতম সুরক্ষিত একটা কারাগার, আর সেখান থেকেই সে এমন একটা কাণ্ড ঘটালো যা সবাইকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। চলুন দেখি ব্যাপারটা কিভাবে ঘটেছিল। 2013 সালের 1 সেপ্টেম্বর মাঝরাতে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নেয় সে। প্রথমে 20 ফুট এবং এরপর 15 ফুট উঁচু দুটো দেওয়াল পার হয়, আর সবশেষে জাস্ট একটা বাঁশের লাঠি আর বিছানার চাদর ব্যবহার করে 30 ফুট উঁচু দেওয়াল টপকে লাফ দেয় সে। পা ভেঙে যাওয়া অবস্থাতেই ওই দুর্ভেদ্য নিরাপত্তা ভেঙে সে বেরিয়ে যেতে সক্ষম হয়। ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য। এই পলায়নের পর স্বাভাবিকভাবেই শুরু হয় এক বিশাল ম্যানহান্ট। কর্তব্যে গাফিলিতির জন্য 11 জন কারাকর্মীকে সাসপেন্ড করা হয়। কর্ণাটক, তামিলনাড়ু সহ 5 রাজ্যে বিভিন্ন ভাষায় হাজার হাজার ওয়ান্টেড পোস্টার ছাপানো হয়, আর তাকে ধরিয়ে দেবার জন্য তৎকালীন সময়ে ঘোষণা করা হয় এই বিশাল অঙ্কের পুরস্কার, 5 লক্ষ টাকা। পুরো প্রশাসন তখন একেবারে মরিয়া হয়ে উঠেছিল এই সাইকোপ্যাথকে যে কোনো মূল্যে খাঁচায় বন্দি করতে। পর্ব 5, অন্ধকার অধ্যায়ের শেষ। দীর্ঘ আর রক্তক্ষয়ী এই যাত্রার শেষ অঙ্কটাও ছিল বেশ নাটকীয়। অবশেষে পুলিশের এক সোর্স তাকে ফাঁদে ফেলে বেঙ্গালুরুর কুদলুগেট থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। এবার আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি, তাকে রাখা হয় সিসিটিভি মোড়া এক নিশ্ছিদ্র উচ্চ নিরাপত্তা সেলে। 2018 সালের 25 ফেব্রুয়ারি সে শেষবারের মতো পালানোর চেষ্টা করে, কিন্তু এবার আর সফল হয়নি। এর মাত্র 2 দিন পর একাকী কারাবাসে থাকা অবস্থায় একজন নাপিতের কাছ থেকে চুরি করা শেভিং ব্লেড দিয়ে নিজের গলা কেটে সে আত্মহত্যা করে। আর এভাবেই চিরতরে অবসান ঘটে এক দানবিক অধ্যায়ের। পর্ব 6, সমাজের কাছে প্রশ্ন। শঙ্করের মৃত্যু হয়তো একটা অন্ধকার অধ্যায়ের সমাপ্তি টেনেছে, কিন্তু মূল নথিপত্রগুলো ঘাটলে দেখা যায় সমাজবিজ্ঞানীরা আমাদের সমাজের কাঠামোগত দুর্বলতা নিয়ে বেশ কিছু গভীর প্রশ্ন তুলেছেন। তাদের মতে এই ধরনের অপরাধের পেছনে বেশ কিছু প্রভাবক সরাসরি কাজ করে, যেমন বিনোদন মাধ্যমে নারীকে কেবল বস্তু হিসেবে উপস্থাপন করা, সঠিক যৌন শিক্ষার চরম অভাব এবং হাতের মুঠোয় পর্নোগ্রাফির সহজলভ্যতা। গবেষকদের মতে এই বিষয়গুলো সামগ্রিকভাবে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বড় অন্তরায় এবং এমন অপরাধীদের মনস্তত্ত্ব গঠনে ইন্ধন যোগাচ্ছে। সবশেষে একটা খুব বড় আর অস্বস্তিকর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। যে সমাজে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা বলা হয়, দেবীর আসনে বসে পূজা করা হয়, ঠিক সেই সমাজেই কিভাবে বারবার এমন অমানবিক দানব তৈরি হচ্ছে? এই বৈপরীত্য আমাদের সমাজ ব্যবস্থার ঠিক কোন গভীরে লুকিয়ে থাকা পচনকে নির্দেশ করে? তথ্য ও প্রমাণের ভিত্তিতে আমাদের আজকের এই বিশ্লেষণ মূলত সেই আত্ম-অনুসন্ধানের দিকেই আমাদের ঠেলে দেয়। এই কাঠামোগত দুর্বলতাগুলো নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও গভীরে যাওয়ার অপেক্ষায়।